প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ফেসবুকে হঠাৎ দেখলাম নরসিংদীর একজন সাংবাদিক আসাদুজ্জামান রিপন, তার একটা স্ট্যাটাস দেখলাম যে মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটি মন্তব্য করেছেন যে এখন আর সাংবাদিকতা বলে কিছু নেই। এর কারণ হলো নতুন সাংবাদিক তৈরি হচ্ছে না। এই সোশ্যাল মিডিয়ার যুগে হাতে একটা মোবাইল ফোন থাকলেই সে সাংবাদিক, এবং এটাকে তিনি বলেছেন হঠাৎ সাংবাদিক। এই যে হঠাৎ সাংবাদিক বলে মোবাইলকে নিয়ে যারা সাংবাদিক সাজছেন, একথা বলার মধ্য দিয়ে তিনি তার দায়িত্বটা কতটুকু স্বীকার করছেন। বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, 5 দশকের বেশি তিনি সাংবাদিকতা করছেন, তার অবস্থানটা কি? তিনি নতুন সাংবাদিক তৈরিতে কি ভূমিকা রাখছেন? বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা কি? গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তো আমরা অনেক কথা বলি। পৃথিবীতে এখন সেই গণমাধ্যমের স্বাধীনতার নিরিখে বাংলাদেশের অবস্থান কোথায়? সেটি কি 150-এর ওদিকে? সমালোচনা তো খুব করা যায়, কিন্তু একজন সিনিয়র সাংবাদিক হিসেবে, সংবাদপত্র মালিক পরিষদের সভাপতি হিসেবে তার কি ভূমিকা রয়েছে? অল থ্রু তার সাংবাদিক জীবন, এই যে 54 বছরের তার সাংবাদিক জীবন, এর প্রায় 40 বছর আমি নিজেই তাকে দেখেছি, তার রিপোর্ট পড়েছি, তিনি ইত্তেফাকে ছিলেন, তার উত্থানগুলো দেখেছি। 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগের যখন সরকার ক্ষমতায় আসে, তখন স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। এই জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন সিলেটের একজন মানুষ, এবং সিলেটের একজন হিসেবে এই মতিউর রহমান চৌধুরী তখন এই হুমায়ুন রশিদ চৌধুরীর অফিসে বলতে গেলে প্রায় পড়েই থাকতেন। ব্যক্তিগত পরিচয়কে খাটিয়ে কত রকমের সুবিধা নিয়েছেন এই মতিউর রহমান চৌধুরী। জাতি যদি এটা কখনো জানতে চায়, কি জবাব দেবেন আপনি? আওয়ামী লীগের 15 বছরের ক্ষমতা নিয়ে আপনি ভীষণ সমালোচনা মুখর, অথচ এই আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে আপনি কি পরিমাণ সুযোগ সুবিধা এবং বিজ্ঞাপন পেয়েছেন, সেই তথ্যটি কি আপনি কখনো জাতির সামনে তুলে ধরেছেন? সম্প্রতি আপনি বলেছিলেন, যেটা নিয়ে আমি আগেও একটি পর্ব করেছিলাম, যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে 3 পৃষ্ঠার হাতে লেখা একটা পদত্যাগ পত্র ছিল, যেটা বিটিভির একজন এসে টাইপ করার কথা ছিল। অথচ সম্প্রতি শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেটা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। সেখানে তিনি বলেছেন যে সেই মুহূর্তে হাতে পদত্যাগ পত্র লেখবার মতো অবস্থা ছিল না। 40-45 মিনিট তিনি সময় পেয়েছেন গণভবন থেকে চলে যাওয়ার জন্য। তো এইটাকে আপনি কি সাংবাদিক বলবেন? হঠাৎ সাংবাদিকতা বলে নতুন একটা তথ্য জাতির সামনে আপনি হাজির করলেন। এখন মোবাইলের যুগ, শুধু বাংলাদেশ নয়, সবখানেই দেখা যায় যে মোবাইল হাতে, মোবাইল ক্যামেরা নিয়ে ভিডিও করছে, বা যে কোনো ঘটনার আমরা তাৎক্ষণিকভাবে কিছু ফুটেজ পেয়ে যাচ্ছি এই মোবাইলওয়ালাদের কল্যাণে। এই মোবাইল থাকার কারণে অনেক ঘটনাই আমরা এখন বাংলাদেশে জানতে পারছি, যেটা আমাদের বর্তমান মতিউর রহমান চৌধুরীদের মতো সাংবাদিকদের প্রতিষ্ঠিত মিডিয়ায় পাচ্ছি না। সাংবাদিকতার একজন নতুন কর্মী হিসেবে, মানে আমি তো আসলে সাংবাদিক নই, কিন্তু এই রূপান্তরের সত্য করতে গিয়ে বিভিন্ন সাংবাদিকদের সাথে আলোচনা এবং টুকটাক পড়াশোনার মধ্য দিয়ে যেটা জানতে পারি, যে দেশে যখন মূল ধারার গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা হয়, এই মতিউর রহমান চৌধুরীরা যখন সাহস করে সত্য কথা বলতে পারে না এবং তারা নিজেদের আত্মাকে বিক্রি করে দেয় ডলারের কাছে, স্বার্থের কাছে, তখন বিকল্প গণমাধ্যমগুলোই কিন্তু সামনে এগিয়ে আসে। সুতরাং আপনি যাদের হঠাৎ সাংবাদিক বলে কটাক্ষ করছেন, ক্রিটিসাইজ করছেন, তাদের অনেকের ফুটেজই কিন্তু আমাদের সামনে সত্য তুলে ধরছে। সুতরাং
মূল সমস্যায় হাত দিতে হবে। সাংবাদিক তৈরি হচ্ছে না, নতুন সাংবাদিক পাচ্ছি না, সাংবাদিকতা নেই, এগুলো বলার মধ্য দিয়ে কিন্তু কোনো কৃতিত্ব নেই। বরং কেন নেই? সাংবাদিক হিসেবে, সিনিয়র সাংবাদিক হিসেবে আপনাদের কতটা ভূমিকা থাকা উচিত ছিল, আপনাদের সাফল্য ব্যর্থতা কতটুকু, এই যে ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, প্রত্যেকেই তো এই ডক্টর ইউনূসের পা চেটেছে, এখন বর্তমান সরকারের পা চাটছে। তো পা চাটার মধ্য দিয়ে তো আপনি গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, নির্ভীক গণমাধ্যম এগুলো পাবেন না। মাঝখান দিয়ে আপনি যে মাঝে মধ্যে এইসব এই হঠাৎ সাংবাদিকতা তথ্যের মতো আজকাল উদ্ভট তথ্য দিচ্ছেন, তাতে আপনার যে 54 বছরের ক্যারিয়ার সেটি বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমিও আপনাকে খুব শ্রদ্ধা করতাম। 80-র দশকে আমি যখন ইত্তেফাক অফিসে যেতাম, সবাই প্রায় মারা গেছে। সেই জাহিদুজ্জামান ভাই, গোলাম সরোয়ার ভাই তখন বার্তা সম্পাদক, রকনুজ্জামান দাদা ভাই সাহিত্য সম্পাদক ছিলেন, আল মুজাহিদি, সবার টেবিলে বসেছি, সবার সাথেই কথা বলেছি। আপনি তো তাদেরই একজন ছিলেন, নাম করা সাংবাদিক, শ্রদ্ধেয় সাংবাদিক। কিন্তু আজকে একবার একটু নিজে আয়নায় মুখটা দেখেন তো। হঠাৎ সাংবাদিক বলে যাদের আপনি জাতির সামনে বলছেন, আপনার জন্য আমি একটা শব্দ খুঁজে পেয়েছি। আপনি এবং আপনার সাথে বেশ কয়েকজন আছে, আপনারা হলেন সোল্ড আউট সাংবাদিক, আত্মা বিক্রি করা সাংবাদিক। আপনাদের চাইতে ওই হঠাৎ সাংবাদিক বরং অনেক ভালো। আসুন, এই হঠাৎ সাংবাদিক বা এই উদ্ভট তথ্য, মাঝে মধ্যে চাঞ্চল্যকর তথ্যের নামে মিথ্যে সংবাদ পরিবেশন না করে, যেহেতু আপনারা সিনিয়র সাংবাদিক, আপনাদের অভিজ্ঞতা আছে, আপনারা জানেন অনেক কিছুই ইচ্ছে করলে করতে পারেন, সেটা করুন। বাংলাদেশের গণমাধ্যমকে বাঁচান। গণমাধ্যম বাঁচলে নতুন সাংবাদিকরা আসবে, তরুণ সাংবাদিকরা আসবে, এবং এখন তো অবাধ তথ্য প্রবাহের যুগ। তো এখন তো গণমাধ্যমে কাজ করবার অনেক সুবিধা, সত্যের কাছাকাছি পৌঁছানোর অনেক উপায় রয়েছে, সত্য তুলে আনার অনেক 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 সুযোগ রয়েছে। কিন্তু এসব বাদ দিয়ে নিজেরা যদি সরকারের দালালি করেন। আরেকটা ছোট্ট গল্প বলি, যে আপনারা কদিন আগে এই সাংবাদিক নেতৃবৃন্দ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করতে গিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আপনাদের কাজ কি? আপনারা গিয়েছিলেন তদবির করতে। যেসব ব্যবসায়ী আপনাদের বন্ধু তুল্য, যারা আপনাদের পত্রিকায়, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়, তাদের পক্ষে অনৈতিক তদবির করতে গিয়েছিলেন। তাদের সুদ মওকুফ করা, তাদের লোন অ্যাডজাস্ট করা, এরকম নানামুখী তাদের জন্য অবৈধ অন্যায় সুবিধা পাওয়ার জন্য সাংবাদিক হিসেবে আপনারা গিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে। হঠাৎ সাংবাদিক তথ্যের আবিষ্কারক মতি ভাই, এটাকে আপনি কি বলবেন? বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক